মাউসে সবাইকে স্বাগত জানাই। আজকে মাউসে গ্রাফিক ডিজাইনিংয়ের প্রথম ভিডিও। আমার গ্রাফিক ডিজাইনের যাত্রাটা শুরু হয়েছিল 2022-এর শুরুর দিকে। টুকটাক টুকটাক শিখতে শিখতেই আমি মোটামুটি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে যাই এবং সেখান থেকে গ্রাফিক্সের কোর্সটা সম্পন্ন করি। এখন গ্রাফিক্স নিয়ে খুব বেশি কোনো কাজ করছি না, তবে হ্যাঁ, অল্প কিছু কাজ করছি এবং রেগুলারলি প্র্যাকটিস করার চেষ্টা করছি। আজকে থেকে আমি কি রোজ প্র্যাকটিস করি সেই রোজকার ভিডিওই আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। ফেসবুকে একটা ছবি পেয়েছি, আজকে আমরা এই মানুষটাকে আঁকার চেষ্টা করব, দেখি কতদূর আসলে পারা যায়। প্রথমে আমরা ছবিটাকে নিজেদের প্রয়োজন অনুযায়ী আগে ছোট করে নেব, বা যদি প্রয়োজন পড়ে আপনার যে ছবিটা থাকবে যদি বড় করার প্রয়োজন পড়ে আপনি বড় করে নিতে পারেন। আমরা সাইজটাকে নিজের মতো করে ঠিক করে তারপরে অপাসিটিটাকে একটু কমিয়ে নেব। অপাসিটি কমিয়ে আমি Ctrl+2 দিয়ে ফাইলটাকে মানে ইমেজটাকে লক করে নিলাম। এবার যে কাজ আছে সবই পেন টুলের কাজ। এখন পেন টুল দিয়ে আমরা পুরো যে অবজেক্টটা বা পুরো যে জিনিসটা আমি আঁকতে চাচ্ছি সেই জিনিসটাকে লাইন করব বা লাইন আর্ট করব, বা আপনি যদি বলেন ট্রেসিং করব। ট্রেসিং শব্দটা এখানে বেশি ব্যবহার করা হয়, যে আমরা এখন ছবিটাকে ট্রেস করব। এখন আমি যে কাজটা করি, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা আমি ব্যক্তিগতভাবে ট্রেসিংয়ের সময় হোয়াইট কালারটা ইউজ করি, কেননা অবজেক্টের মধ্যে অনেক বেশি কালোর ছাপটা দেখা যায়, যেহেতু একটা রিয়েল ফটো এটা। তো এই কালো রঙটা যদি আমি স্ট্রোকের কালারটা নেও তাহলেও দেখা যাবে যে ছবিটার সাথে অনেকটা মিলে যেতে পারে। এই জন্য আমি সব সময়ই ট্রেসিং করার সময় সাদা কালারটা ব্যবহার করি স্ট্রোকের ক্ষেত্রে। আর স্ট্রোকের সাইজ আপনি 1 চাইলে 1 রাখতে পারেন, বা যদি আপনার মনে হয় আপনার চোখে দেখার সুবিধার্থে যদি আরেকটু বাড়িয়ে নিতে চান নিতে পারেন। সেটা স্ট্রোকের যে সাইজটা সেটা খুব বেশি একটা ম্যাটার করে না। যেটা ট্রেসিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ম্যাটার করে সেটা আপনার পেন টুলের কাজটা। স্ট্রোকের সাইজ বা স্ট্রোকের কালার কি হবে সেটা খুব বেশি ম্যাটার করে না। আর পেন টুলের কাজের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, একদিনে কখনোই পেন টুল আপনার হাতে চলে আসবে না। একদিনে আপনি কখনোই পেন টুলে অনেক বেশি ভালো কাজ করতে পারবেন না। পেন টুলের কাজে নিজেকে পরিপক্ত করতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি প্রায় 1 থেকে 1.5 বছর রেগুলার প্র্যাকটিস করেছি, আর এখনও সময় পেলে সুযোগ পেলে আমি রোজ একটা কিছু করার চেষ্টা করি। আর বিশেষ করে আমি নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে নামকরণ করি না বা নিজেকে উপাধিস্থ করি না যে আমি গ্রাফিক ডিজাইনার, কারণ আমি গ্রাফিক্সের জিও পারি না। আমি শুধু যেটা পারি সেটা ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারি, ইলাস্ট্রেটরের নিজের ইম্যাজিনেশনটাকে তৈরি করতে পারি। এই যে যেমন এই ছবিটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করছি, বা এই যে মানুষটাকে আমি নিজের মতো করে আঁকার চেষ্টা করছি, আমি আঁকতে পারি, কিন্তু আমি ডিজাইনিংয়ের সেক্টরে খুব বেশি ভালো না। তাই আমি নিজেকে কখনো গ্রাফিক ডিজাইনার বলিও না। আমি সবসময় বলি আমি ইলাস্ট্রেটরে ভেক্টর আর্ট করতে পারি। তো যা পারি তাই বলি। এখানে আমি এখন পুরো মানুষটাকে আগে পুরোপুরি একদম লাইন বাই লাইন ট্রেস করব। যেগুলো অবজেক্টে ফিল ব্যবহার হবে সেগুলো তো করবই, সাথে সাথেই যেগুলো শুধু স্ট্রোক ইউজ করব, যেমন কোনো পোশাকের ভাঁজ হতে পারে, বা কোনো বিশেষ করে যে কোনো জিনিসের যে কার্ভিনেস আছে, বা যে কোনো জিনিসের যে একটা ভাঁজ দেখানোর জন্য আমরা শুধু স্ট্রোকটা ব্যবহার করি, যেটা ফিলের মতো মানে বন্ধ করা যাবে, বন্ধ হয় না, শুধু একটা নর্মাল ফ্রি স্ট্রোক। তো ওগুলা একদম সম্পূর্ণভাবে আমি পুরো জায়গাটাতে বা পুরো যে ছবিটার উপর যে আমি যতটুকু অংশ কাজ করতে চাচ্ছি সম্পূর্ণটাতে আমি ট্রেসিং করে ফেলবো। এখন এখন আরেকটা বিষয় যদি আমি বলি, সেটা ট্রেসিং করার সময় এমন হতে পারে যে আপনার কিছু জিনিস হয়তো ট্রেসিংয়ের আন্ডারে পড়ে না, বা যেগুলোকে আপনি হয়তো স্ট্রোক আকারে দিচ্ছেন সেগুলোকে আপনি স্ট্রোক আকারেই রাখবেন। এখানে আলাদা কোনো অবজেক্ট
বানাবেন না বা কিছু, যেমন এখানে আমি যদি একটু স্পষ্ট করে বলি, এই যে লুঙ্গির গ্রিন কালারের প্যাটার্নটা দেখা যাচ্ছে, এইটাকে আমি চাচ্ছি না যে আলাদা করে আবার একটা অবজেক্ট বানাবো বা এরকম একটা দাগ আমি বানাবো। এটার জন্য আমি কি করলাম, ভাঁজগুলো যেহেতু হোয়াইট কালারের আমি রাখছি, এটার জন্য গ্রিন কালারের অংশটা আমি গ্রিন কালারের স্ট্রোকই দিয়েছি, যাতে এটা আমার মাথায় থাকে যে হোয়াইট কালারের যে স্ট্রোকটা ইউজ করা হয়েছে লুঙ্গির ভেতরের অংশগুলোতে, এই স্ট্রোকগুলো হচ্ছে ভাঁজের জন্য, যে লুঙ্গির যে প্রতিটা কার্ভ, ওই কার্ভের জন্য। আর বাকি গ্রিন কালার যেগুলো, এগুলো হচ্ছে লুঙ্গিটার যে প্যাটার্নটা, লুঙ্গিটার মধ্যে যে ডিজাইনটা দেওয়া, সেই ডিজাইনটার জন্য। যে কোনো ট্রেসিংয়ের ক্ষেত্রে আপনি আপনার বুঝ মতো করবেন। আপনার যেখানে মনে হবে যে এখানে অন্য কালার দিয়ে যদি করি তাহলে আমার বুঝতে সুবিধা হবে, তাহলে আপনি আপনার বুঝ মতোই করবেন। এখানে অন্য একজন কি শেখালো বা আপনি কার কাছ থেকে কি শিখলেন সেভাবেই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো বিষয় না। এই জায়গাটা, এই প্ল্যাটফর্ম, অর্থাৎ এই যে ইলাস্ট্রেটরের যে প্ল্যাটফর্মটা, এটা পুরোটাই আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা, আপনার নিজের বুঝ দেখানোর জায়গা। এখানে যে জিনিসগুলো আছে, যে যেমন পেন টুল, তারপরে আপনার মনে করেন ফিল, কালার, যা যা আছে, এই সব কিছু হয়তো আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে, কিন্তু এন্ড অফ দ্য ডে সব কিছু আপনাকে আপনার মতো করে করতে হবে। এই জায়গাটাকে আপনার নিজে বানিয়ে করতে হবে। আমি কিন্তু আমি অনেক কিছু শিখেছি, আমাকে অনেক কিছু শেখানো হয়েছে, বাট আমি আমার যতটুকু মনে হয় যে এভাবে করলে ভালো হবে, আমি সেইভাবেই করি। যেটা দেখতে আমার কাছে দেখতে ভালো লাগে, যেটা আমার মনে ধরে, আমি সেভাবেই করতে পছন্দ করি। হ্যাঁ, আমি শিখে রেখেছি সবই, কিন্তু চেষ্টা করি নিজের মতো করেই করার। ট্রেসিং করতেই মূলত যত বেশি সময় লাগে, ট্রেসিং হয়ে গেলে কালার করতে বা কালারের মধ্যে ভ্যারিয়েশন আনতে বেশি সময় লাগে না। আমার তো লাগে না। এখন আপনারটা আসলে আমি বলতে পারছি না আপনার কেমন লাগে বা আপনার কতখানি সময় লাগতে পারে। এখন ট্রেসিং যখন আমার পুরোটা শেষ হয়ে গিয়েছে, আমি এই পুরো জিনিসটাকে একসাথে ধরে একটা গ্রুপ করে আমি ছবিটার পাশে নিয়ে গেলাম। ছবিটার পাশে নিয়ে এবার হচ্ছে যে মেইন ছবিটা, এই মেইন ছবিটাকে আমি আনলক করে এটার যে অপাসিটি আমি যতখানি কমিয়েছিলাম সেটাকে পুরো ফুল 100% করে দিব, যাতে কালারটা আমি ধরতে পারি যে আসলে কি কালার। যদি আপনার ছবির অপাসিটি কমানো থাকে, তাহলে আপনি যখন আপনার কালার পিক করবেন পিকার দিয়ে, ওই সময় কালারের অপাসিটিও অত পার্সেন্টই কম থাকবে যত পার্সেন্ট আপনার ছবিতে কমানো আছে। তাই আমি ছবিটার অপাসিটি বাড়িয়ে দিয়েছি, মানে একদম ফুল যতখানি অপাসিটি কমানো হয়েছিল একদম 100% করে দিয়েছি। এখন হচ্ছে আমি কালার চুজ করব। আর আমি এই জিনিসটা প্রায় ভুলে যাই যে ছবির অপাসিটিটাকে বাড়ানো লাগবে, তো এখানে একটু আমার তো গন্ডগোল হয়ে যায়, বাট সমস্যা নেই, কারণ এন্ড অফ দ্য ডে আমি ঠিকঠাকভাবেই করতে পারছি। তো এখন আমি সম্পূর্ণ জিনিসটাতে কালার করব। এবং কালারের ক্ষেত্রেও একটা বিষয়ে যদি আমি বলি, যেহেতু একটা ছবি একটা মানুষ ক্যামেরায় তোলার পরে ওখানে অনেক ধরনের এডিট করা হয়, অনেক রকমের জিনিসের ব্যাপার আছে, আলো ছায়ার ব্যাপার আছে। দেখা যায় যেটা অরিজিনাল আমরা চোখে দেখছি সেটা কিন্তু ক্যামেরার মধ্যে উঠে আসছে না। তো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নিজের মতো করে জিনিসগুলোকে মডিফাই করার। যেমন কালারের ক্ষেত্রে আমি ফার্স্টে একদম হুবহু যে কালারটা পিক করছে ছবির থেকে, সেই কালারটা দিয়ে তারপর নিজের মন মতো করে কালারগুলোকে মডিফাই করে ফেলবো, যে এই কালারটা একটু হালকা হলে হয়তো ভালো লাগতো বা একটু অন্য কালার দিলে হয়তো ভালো লাগতো। যেমন এখন আপনি দেখতে পাচ্ছেন যে টি শার্টের কালারটা ব্ল্যাক হয়ে আছে, তো আমি এই ব্ল্যাকটা রাখবো না, আমি ব্ল্যাকটাকে চেঞ্জ করে দেব। আগে আমি সবগুলো কালার পিক করে তারপর আমি অ্যাডজাস্ট করে নেব। এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, অনেকে অনেকভাবে নিজেদের জিনিসগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। হ্যাঁ, বিশেষ করে যে শেডিংয়ের বিষয় আসে, শেডিংয়ের বিষয়ে আমি আগে হচ্ছে ডিরেক্ট করতাম, এখন একটু ডেভেলপমেন্ট নিয়ে আসছি বললে বলতে পারেন, বা একটু অন্যভাবে করি। সেটা হচ্ছে যে কোনো অবজেক্টে যখন আমার আলো ছায়ার ব্যাপারটা আসে, বা যে কোনো অবজেক্টকে আমি যখন একটু ডিপ আর একটু লাইট করতে চাই, ওই সময় আমি নতুন যেটা শিখেছি সেটা বলছি,
ফার্স্টে অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে একদম এই যে কালারের নিচে তিনটা বক্স দেয়া আছে এবং তিনটা বক্সে সার্কেল দেয়া আছে। সার্কেলগুলোর মধ্যে আমি একেবারে আমার হাতের ডান দিকে সার্কেলটাকে আমি চুজ করেছি বা ক্লিক করেছি। ওটাতে ক্লিক করলে কি হয় আমি সেটা বলি। ওটাকে যখন আপনি ক্লিক করবেন কোনো অবজেক্টকে নিয়ে বা অবজেক্টকে সিলেক্ট করে এই জিনিসটার উপর আপনি ক্লিক করবেন, তখন ওই অংশটা আপনার একদম আলাদা হয়ে যায়। এখন ওই অংশটাতে আপনি আপনার পেন টুল দিয়ে যতটুকু অংশ নিয়ে বাইরে নিয়ে যাবেন অতটুকু অংশ আপনার আলাদা একটা কালার দেওয়া যাবে বা আলাদা একটা কাজ হবে। আপনি ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে আমি পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, কিন্তু শেপটা অর্ধেক হচ্ছে মেইন শেপের মধ্যে, অর্ধেক হচ্ছে বাইরে, যেটা কিন্তু আপনি যখন কালার দিবেন তখন দেখা যাবে না। তো এই যে আমি এটা নিলাম, কেউ কেউ এভাবে রেখে দেয়, আমি আগে এভাবে রেখে দিতাম, বাট এখন আমি যেটা করি সেটা হচ্ছে ফেদার দিয়ে দিই। ফেদার দিলে জিনিসটা মনে হয় যে কোনো এক জায়গা থেকে শুরু হয়ে একটু ব্লার হয়ে আসছে। তো এই জায়গাটা দেখতে অনেকটা স্মুথ হয়ে আসে, তো দেখতে স্মুথ হয়। তো এই জন্য আমি হচ্ছে ফেদারটাকে এখন বিশেষ করে ব্যবহার করি। বা আপনি চাইলে ব্লার ইউজ করতে পারেন, কিন্তু ব্লার করতে গেলে অনেক সময় আপনার পিসি অনেক বেশি ভারী হয়ে যায়, ফাইল হেভি হয়ে যায়, তারপরে অনেক সময় ইলাস্ট্রেটর ক্র্যাশ করতে পারে, কিন্তু ফেদার ইউজ করলে এই জিনিসটা হয় না। তো এইভাবে আমি শেডিংয়ের ব্যাপারে কাজ করে থাকি। শেডিং আপনি আপনার মন মতো করে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, কালারগুলোকে চেঞ্জ করে দেখতে পারেন। তো এভাবেই আসলে পুরো বিষয়টাকে আমি করি এবং চেষ্টা করি সবগুলো ক্ষেত্রে শেডিংটা নিয়ে আসার, কারণ শেডিং দিলে যেটা হয় আপনার আপনি যদি বাস্তবভাবে দেখেন বা চিন্তা করেন, যে কোনো জিনিস আমরা যে দেখি সেটা কিন্তু আলো ছায়ার মাধ্যমেই দেখি। আমরা যে কোনো একটা বস্তুকে দেখতে পাচ্ছি, যে কোনো বস্তুর অন্ধকার, আলো, রং এগুলো দেখতে পাচ্ছি, এগুলোর পেছনে কারণটাই হচ্ছে আলো এবং ছায়া। আলো আছে বলেই ছায়াও আছে এবং ছায়া আছে বলেই আলোটাকে আমরা দেখতে পাই। তো এই জিনিসটাই হচ্ছে এই ভেক্টর আর্টের ক্ষেত্রেও ভ্যারি করে। আপনি চাইলে এভাবেও রেখে দিতে পারেন, কিন্তু যখন আপনি শেডিং দিবেন, আলো ছায়া দিবেন, ডিপ এবং লাইট করবেন, তখন জিনিসটা অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয় যে এখানে একটা কার্ভ আছে বা এখানে আপনার 2D একটা দেখা যায় বা 2D একটা ভাইব দেখা যায়। তো এভাবে হচ্ছে আমি আলো ছায়ার কাজটা করি এবং কালার অ্যাডজাস্টমেন্টও কিন্তু আমি আমার মন মতো করে করছি, যেটা আমার কাছে মনে হয় আমি যদি একটা মানুষকে সরাসরি দেখতাম এই মানুষটার গায়ের রং এরকম লাগতো। তো ওইভাবেই আমি ওই কালারটা দিয়েছি। যেমন আমি কালার পিকার দিয়ে চুজ করেছি, কিন্তু কালার পিকারের যে কালারটা আসছে ফেসের সেটা কিন্তু খুব একটা মনে হচ্ছে না যে মানুষের কালার, তাই আমি একটু চেঞ্জ করে রেডিশের মধ্যে নিয়ে আসছি, যেটা দেখতে মনে হচ্ছে যে আচ্ছা একটা মানুষের কালার এটা হতে পারে। তাই আমি করলাম এবং প্রতিটা অবজেক্টকে আমি যতখানি সম্ভব শেডিং করেছি। শেডিং করলে আমি আগেই বলেছি যে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কোনো অবজেক্টকে আপনি যখন পেন টুল দিয়ে ট্রেসিং করে ফেলবেন, ট্রেসিং করার পরেও অনেক সময় দেখা যাবে যে আপনার যেহেতু আমরা জুম করে ট্রেসিং করি না বেশিরভাগ ক্ষেত্রে, তো দেখা যায় অনেকগুলোর অ্যাঙ্কার পয়েন্ট একটু এদিক ওদিক হয়ে যায়। তো সবসময় যখন যে কাজই করবেন না কেন, কাজের স্মুথনেস বা কাজটাকে অ্যাকিউরেট করার জন্য নিজেদের অ্যাঙ্কার পয়েন্ট নিজেদের অবজেক্টের অ্যাঙ্কার পয়েন্টগুলোকে একদম জুম করে করে দেখবেন। জুম করে করে দেখলে হয় কি অ্যাঙ্কার পয়েন্টগুলো জায়গা মতো চলে আসে এবং কাজটা অনেক বেশি সুন্দর এবং প্রপার হয়। আমার এখানে একটা প্রবলেম ছিল যে আমি অ্যাঙ্কার পয়েন্টগুলোকে মেলাতাম না, বাট এখন এই জিনিসটা আর নেই। এরপর আমি ঝুড়িটার উপর যতখানি কাজ করার করে ফেলবো। যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার সেগুলো আমি মোটামুটি সবই বলে দিয়েছি, যেমন শেডিংয়ের কথা, অ্যাঙ্কার পয়েন্ট মেলানোর কথা, আর হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। ক্রিয়েটিভিটি কিন্তু শুধু এইটা না যে নিজে কোনো জিনিস বানাবো বা নিজে কোনো কিছু তৈরি করব বা নিজের ইমাজিনেশন দিয়ে হবে।
ক্রিয়েটিভিটি এইখানেও যে আপনি যে কালারগুলো ইউজ করছেন সেই কালারগুলো আপনার ছবির সাথে কতখানি ম্যাচ করছে। অনেক সময় এমন হয় আপনি হয়তো ছবিতে দেখছেন একটা কালার কিন্তু পিকার আপনার সেই কালারটা চুজ করছে না, তখন কিন্তু আপনাকে আপনার বুঝ মতোই কালারগুলো চুজ করতে হবে। তো এখানেও একটা ক্রিয়েটিভিটি আছে। এবং আরেকটা বিষয় যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করি, যে অবজেক্টের সাথে যে শেডিং বা যে লাইন আর্ট করা বা যে স্ট্রোক দেওয়া যাই হোক না কেন, যার সাথে যা ওটাকে আমি গ্রুপ করে ফেলি। যেমন লুঙ্গির যতখানি পার্ট আছে, যেটাকে আমরা ওভারঅল লুঙ্গি বলতে পারি, সবগুলোকে আমি গ্রুপ করে ফেললাম। টি শার্টের একদম শেডিং থেকে নিয়ে শুরু করে ডিজাইন পর্যন্ত যা আছে সব আমি গ্রুপ করে ফেললাম। হাতের মধ্যেও সব গ্রুপ করে ফেললাম, পা গ্রুপ করে ফেললাম, জুতা সহ পাটাকে গ্রুপ করে ফেললাম, সেগুলোর অ্যাঙ্কার পয়েন্ট ঠিক করে করে নিলাম। এই জিনিসগুলো আমি করে থাকি। এবং যখন কালার হয়ে গেল, ওভারঅল যেটা আমার চয়েস মতো হয়ে গেছে, এইবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে একটা বস্তু যখন রাখা হয় তার নিচে কিন্তু একটা ছায়া পড়ে, তো সেই ছায়াটাই আমি দেব। সেই ছায়াটাই আমি দিচ্ছি এবং সেই ছায়ার মধ্যে আমি ফেদার ইউজ করছি। আর আপনি আপনার ইচ্ছা মতো বা আপনার সেন্সের মতো আপনি যে কোনো অবজেক্টের ছায়া যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। অনেকে পেন্টুল দিয়ে দেয়, আগে আমি মাঝে মাঝে পেন্টুল দিয়ে দিতাম, এখন একটু সার্কেল দিয়েই যদি দিয়ে দিই তাহলে ফেদার দিলে এমনিতেও ওটা বোঝা যায় যে ওটা ছায়া, তো ওভাবে আমি দিয়ে দিই। তো ছায়া দেওয়ার পর এখন ছবিটা যেহেতু হয়ে গেছে, এখন আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হতো। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ট্রাই করতে শুরু করি যে আসলে কি ব্যাকগ্রাউন্ড দিলে কিভাবে সুন্দর লাগতে পারে। মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয় এবং এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি একটু হোয়াইট শেড পড়ে পিছনে, একটু স্টিকার ভাইব আসবে, তো ওটা দেখতে ভালো লাগবে। তাই আমি কি করলাম, ওই সেম মানুষটার যে পুরো কাজটা সেটাকে নিয়ে আমি শেপ দিয়ে সম্পূর্ণটাকে একসাথে করে নিলাম। পাথফাইন্ডার থেকে আমি প্রথম যে শেপ মোডসটা থাকে সেই শেপ মোডে নিয়ে দেন হচ্ছে আমি ওটাকে একত্র করলাম। এবং সেখানে গিয়ে অনেক সময় দেখলাম যে ফেদারের কারণে ওই জিনিসগুলো আলাদা আলাদা দেখাচ্ছে, তো আমি আগে ওইটা কেটে তারপর হচ্ছে এটাকে একসাথে করে নিয়ে আসছি এবং তারপর ওটা সাদা দিয়ে একটু বড় করে নিয়ে ওটাকে মেইন যে অবজেক্টটা সেটার পেছনে দিয়ে দিই। ওভারঅল ছবিটা এরকম আসছে দেখতে, মোটামুটি এরকম আসছে। এবং এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কাজটা করার পর সেটাকে সেভ করে সেটাকে এক্সপোর্ট করে নেবেন জেপিজিতে। আমি সেভ করে এক্সপোর্ট করে নিয়েছি। এই ছিল। আর এটার আরেকটুকু কাজ আমি করেছি, যেটা এখানে একটা লেখা অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা একটা প্র্যাকটিস ওয়ার্ক ছিল, তো প্র্যাকটিসের মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা লেখা অ্যাড করে দিলে আমি ওটাকে আমার ফেসবুকে বা কোনো পেজে গ্রুপে অ্যাড করে দিতে পারবো। তাই আমি জাস্ট ওটার সাথে একটা লেখা অ্যাড করে, এই ছিল ফাইনাল কাজটা। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। মোটামুটি এভাবেই আমি কাজগুলো করে থাকি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং কারো যদি কোনো এই বিষয়ে প্রবলেম থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব নিজের জ্ঞান দিয়ে যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।